এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, ইরান ও যুক্তরাষ্ট্র নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে সবশেষ তথ্য হলো যুদ্ধবিরতি যে কার্যকর হয়েছে, যুদ্ধবিরতির পরেও ইসরায়েলের বিরুদ্ধে ইরানে হামলার অভিযোগ উঠেছে এবং ইরানের পক্ষ থেকেও ছোড়া মিসাইল ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত সবচেয়ে স্বস্তির খবর যে দীর্ঘ লড়াই এবং সংঘাতের পর রক্তক্ষয়ী সংঘাত যে উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্যের, পাল্টা হামলা এই যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির হয়তো কিছুটা কমবে। সেটা মধ্যস্থতা ছিল পাকিস্তান, এবং পাকিস্তানের মধ্যস্থতার পরপরই কিন্তু যুক্তরাষ্ট্রগুলো রয়েছে। আমরা একটু দেখে আসি। আমরা এর মধ্যে জানতে পেরেছি অর্জিতা যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান, এবং এই পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে লেবানন সহ সর্বত্র কার্যকর হবে এই যুদ্ধবিরতি। তবে এরই মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ট্রাম্পের এই যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানাই, তবে এখন পর্যন্ত যে যুদ্ধবিরতি সেই যুদ্ধবিরতি আমরা কেবল ইরানের ক্ষেত্রে মানব, কিন্তু লেবাননে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে সেই কথাটা কিন্তু মানছে না ইসরায়েল। আরেকটি বিষয় যে ইসলামাবাদের 10ই এপ্রিল আলোচনার কথা রয়েছে, এবং সেই আলোচনায় তেহরানের পক্ষ থেকে যে শর্ত আরোপ করা হয়েছে, অর্থাৎ তারা যে শর্ত দিয়েছে সেই শর্তের পাশাপাশি আরও বিস্তারিত বিষয় স্থায়ী যুদ্ধবিরতি কীভাবে কার্যকর করা যায় সে বিষয়ে ইসলামাবাদে আলোচনা হবে, এবং সেই আলোচনায় ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে। অর্থাৎ বর্তমানে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি সেই যুদ্ধবিরতিকে যেন কাঠামোগতভাবে আনুষ্ঠানিকভাবে একটি শান্তি চুক্তিতে রূপ দেওয়া যায়, তাদের যে দাবি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ইরানের প্রতি যে একটা চাপ প্রয়োগ করা হচ্ছিল পরমাণু ইস্যুতে বা অন্যান্য যে ইস্যুতে, সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং ইরান কিন্তু তারা বারবারই দাবি করে আসছে তাদের উপর যে অবরোধ আরোপ করা হয়েছে সেই অবরোধ আরোপের কথা দেখে আসি। আমরা এর মধ্যে কিন্তু এই যুদ্ধবিরতির আওতায় কিন্তু হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের কথা বলা হয়েছে ইরান, অর্থাৎ যদি তাদের ওপর কোনো ধরনের হামলা না হয় তাহলে তারা শর্ত সাপেক্ষে, অর্থাৎ তাদের যে শক্তিশালী নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের দাবি যে বিবৃতি রয়েছে সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে তাদের যে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে সেই সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে হরমুজ প্রণালী নিরাপদে যাতায়াত করা যাবে, মালবাহী জাহাজ বা ট্যাঙ্কার সব কিছুই। আরেকটি বিষয় যে যুদ্ধবিরতির মাঝেই উপসাগরের দেশগুলোতে সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ সাইরেন বাজানো হয়েছে যে হামলার আশঙ্কায়, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এবং ড্রোন হামলার আশঙ্কায়। আরেকটি বিষয় অর্জিতা, সেটা হলো যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান, তারা বলেছে যে কিন্তু আমরা এই যুদ্ধবিরতির পাশাপাশি হাতের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে, অর্থাৎ যদি কোনো হামলা বা হুমকি আসে সেটি প্রতিহতে তারা পুরোপুরি প্রস্তুত। এখন এই যে যুদ্ধবিরতি হলো এমন একটা প্রেক্ষাপটে, এবং যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপের মুখে রয়েছে, এই যে চাপের মুখে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, এই মার্কিন রাজনীতি কিন্তু এরই মধ্যে উত্তপ্ত হয়েছে অর্জিতা। আমরা জানি যে কংগ্রেসে ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছে এবং অভিশংসনের প্রস্তাব সংক্রান্ত বিভিন্ন বিষয় আসছে, এবং আন্তর্জাতিকভাবে সমালোচকরা বলছেন যে হয়তো চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছিল। এবং আমরা যে দেখে আসছি যে যুদ্ধের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু হুমকি দেওয়া হয়েছিল যে ইরানের যে সভ্যতা তাদের পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে, তাদের স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে, এবং তাদের যে পাওয়ার প্ল্যান্ট যে ধ্বংস করে দেওয়া হবে, তার সেই হুমকির পরেই কিন্তু এই যুদ্ধবিরতিতে রাজি হলো। অর্থাৎ ট্রাম্পের যে অবস্থান সেই অবস্থান কিন্তু অস্পষ্ট। রবিউল, এই যুদ্ধবিরতির জন্য কি কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? এই যুদ্ধবিরতির প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে অর্জিত। আমরা জানি যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 15% ক্রুড অয়েলের দাম কমে গেছে, এখন $90 ব্যারেল প্রতি দাম নির্ধারণ করা হয়েছে, এবং এছাড়া দক্ষিণ কোরিয়া, জাপানেও 6 এবং 5% ধরে তেলের দাম কমতে শুরু করেছে। শুধু তেলের দামই নয় অর্জিতা, এই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়ার যে দেশগুলো রয়েছে, এশিয়ার দেশে কিন্তু আমরা দেখেছি জ্বালানি সংকট রয়েছে, পণ্য সরবরাহ করা হয়েছে। আমরা একটু দেখি কি তথ্য আছে, এটা দেখে নিই। অর্জিত, আমরা যেটি বলছিলাম আপনাকে যে ট্রাম্প ক্ষমতা থেকে সরানোর ডাক দিল এনএসসিপি, অর্থাৎ সেখানকার যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু ব্যাপক চাপের মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। আমরা জানি যে কারণ এই যুদ্ধের যে উদ্দেশ্য লক্ষ্য সেটিও কিন্তু অস্পষ্ট ছিল, এবং এই যুদ্ধের কারণে কিন্তু যে মিত্র যে দেশগুলো রয়েছে বিশেষ করে ন্যাটো, তারা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। এবং আমরা জানি যে ইরাক যুদ্ধ এবং লিবিয়ার যুদ্ধের সময় এবং আফগান যুদ্ধের সময় কিন্তু বিশেষ করে ব্রিটেন কিন্তু যুক্তরাষ্ট্রের পাশে থেকেছে, কিন্তু এই ইরান যুদ্ধের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ব্যতিক্রম।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি কিন্তু বলেছিলেন যে তাদের এই যুদ্ধ নয়, তাদের সেনাবাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না এবং এই যুদ্ধে তাদের সামরিক বাহিনী কোনোভাবে অংশ নেবে না। এমনকি ইউরোপের যে দেশ শক্তিশালী, আমরা জানি যে ন্যাটোর যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু বিশেষ করে ইতালি, স্পেন, এই দেশগুলো কিন্তু খুবই সোচ্চার ছিল এই যুদ্ধের বিরুদ্ধে। এমনকি যুক্তরাষ্ট্রকে তাদের যে ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি, সেই ঘাঁটিও ব্যবহার করতে দেয়নি এবং তারা বলেছে যে এই যুদ্ধের আসলে কি যে মানে যে স্বার্থ রয়েছে ট্রাম্পের, সেই স্বার্থ অস্পষ্ট। আরেকটি বিষয়, আপনি যে প্রভাব বিস্তারের কথা বললেন, জ্বালানি তেলের পাশাপাশি আমরা জানি যে শেয়ার বাজারও ঊর্ধ্বমুখী রয়েছে এবং বিশেষ করে এশিয়ার যে দেশগুলো রয়েছে যারা মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের উপর নির্ভরশীল, তাদের একটা স্বস্তির খবর, অর্থাৎ দেশে দেশে যে জ্বালানি সংকট ছিল, এলএনজি সংকট ছিল, সেই সংকট হয়তো খুব দ্রুত কেটে যেতে পারে যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়। অর্জিতা। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।